আজকের বিষয়ে প্রথমে আমরা পড়ব ফোর্সেস বিটুইন টু প্যারালাল কারেন্ট ক্যারিং ওয়্যারস। দুখানা তার আছে, একটাতে যেদিক দিয়ে কারেন্ট যাচ্ছে অপরটাতেও সেই দিকেই কারেন্ট যাচ্ছে একটা ছবিতে, আর আরেকটায় বিপরীত অভিমুখে কারেন্ট যাচ্ছে। এদের মধ্যে দেখা যাবে আকর্ষণ হচ্ছে আর এদের মধ্যে দেখা যাবে বিকর্ষণ হচ্ছে। ব্যাপারটা কীরকম একটুখানি হিসেব করে দেখব। আর আমরা যে লেন্থ অফ দ্য ওয়্যার নিয়ে কাজ করছি সেটা হচ্ছে এল। তারগুলো অনেক লম্বা, কিন্তু আমরা এই এল দৈর্ঘ্যের মধ্যে কতটা অ্যাট্রাকশন বা কতটা রিপালশন হচ্ছে সেটুকুই আগে বার করব। আচ্ছা, প্রথমে কিছু টার্ম বলে রাখা ভালো। সেটা হচ্ছে, ধরো আইবি নেই, আইবি বলে কোনো মানে এই বি তারটা নেই, তাই জন্যে এ তারের মধ্যে দিয়ে আই এ পরিমাণ কারেন্ট ফ্লো করছে। তার ফলে এই এ তার থেকে এ দূরত্বে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, এবং সেটা বায়োট-সাভার্টস ল থেকে আমরা দেখেছি। তার এক্সপ্রেশন হয় মিউ জিরো আই বাই 2πa ছিল, এখানে মিউ জিরো আই এ হয়েছে, যেহেতু এই কারেন্টটাকে আই এ বলেছি। অর্থাৎ শুধুমাত্র এই এ তার দিয়ে আই এ কারেন্ট ফ্লো করার জন্যে অ্যাট এ ডিস্টেন্স এ ফ্রম দ্য ওয়্যার এ, দ্য ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ ইজ মিউ জিরো আই বাই 2πa। এরপর আমার একটু আগেই দেখা যে এক্সপ্রেশন এফ বি ইকুয়াল টু আই এল ক্রস বি, সেই অনুযায়ী এফ বি ইকুয়াল টু, তাহলে অর্থাৎ এই ফোর্স অন মানে বি কতটা হবে, মানে এই বি কতটা ফোর্স এক্সপিরিয়েন্স করবে, সেইটা করার জন্যে আমার ফর্মুলা হচ্ছে আই এল ক্রস বি। তাহলে এই বিটা কার জন্য তৈরি হয়েছে, না এর জন্য তৈরি হয়েছে। তাহলে আমার ফর্মুলা হচ্ছে আইবি, এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে আইবি, এর দৈর্ঘ্য হচ্ছে এল, আর এর ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে বিএ। অর্থাৎ তোমার একটা ডিস্টেন্স দূরে তোমার ম্যাগনেটিক ফিল্ড যেটা তৈরি হয়েছে ডিউ টু দ্য ওয়্যার এ, সেটা হচ্ছে আইএল আইবি ইন্টু এল ক্রস বিএ। এইবার তাহলে এফ বি ইকুয়াল টু, মানে আমি যদি সমস্ত পারপেন্ডিকুলার ধরে নিই, সাইন 90 কম্পোনেন্টগুলো 1 ধরে নিই, তাহলে আমার এটা দেখার মানে এই এক্সপ্রেশনটা, অর্থাৎ এই আইবি এল ক্রস বিএ, এই এক্সপ্রেশনটা এমনি প্লেন স্কেলার নোটেশনের মতো বিএ আইবি ইন্টু এল হয়ে যাবে। এবার বি এর ভ্যালু অলরেডি বার করে রেখেছি এখানে, সেই ভ্যালুটা বসিয়ে দিলাম। তাহলে মিউ জিরো আই এ আইবি এল বাই 2πa। তাহলে নেট ফোর্স অ্যাক্টিং অন বি মিউ জিরো আই এ আইবি এল বাই 2πa। তাহলে বুঝতেই পারছো নিউটনস থার্ড ল অনুযায়ী বিকে যদি এই বল দিয়ে এ তারটা আকর্ষণ করে, তাহলে নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী বি তারটাও ঠিক একই পরিমাণ বল দিয়ে এ তারকে আকর্ষণ করবে, অর্থাৎ এদের মধ্যে আকর্ষণ হবে। এইটা মাথায় রেখো, সমমুখী হলে আকর্ষণ হবে, বিপরীতমুখী মানে অপোজিট ডিরেকশনে কারেন্ট ফ্লো করলে বিকর্ষণ বা রিপালশন হবে। এবার প্রশ্ন করতে পারো যে স্যার এটা বুঝলেন কি করে, আকর্ষণ হবে না বিকর্ষণ হবে? সেইটা বোঝার জন্যে আমরা এই আই এ তারের জন্য এইখানে এই আইবির যে ম্যাগনেটিক ফিল্ড হবে ডিরেকশনটা আমার এখনো কাটা কাটা, মানে মাইকটা থেকে ফাটা হয়ে যাচ্ছে, ফেটে যাচ্ছে। তাহলে একটু দূরে, আচ্ছা হাওয়া লাগলে যেমন হয় তেমন। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাহলে একটু দূরে রাখি মাইকটা। তাহলে এবার পরিষ্কার পাচ্ছ? হ্যাঁ ঠিক আছে, তাহলে মাইক্রোফোনটা একটু হ্যাঁ স্যার। মুখ থেকে দূরে রাখি। তাহলে তুমি যদি মনে করো যে আকর্ষণ কেন হচ্ছে বিকর্ষণ নয় কেন, এই জায়গাটা জাস্টিফাই করার জন্য আমরা এইভাবে ভাববো। অর্থাৎ
এই পুরনো একদম একটা পড়ায় ফেরত চলে যাই, সেই বায়োট সাভার্স ল যেখানে পড়েছিলাম, এই ছবিটা ফেরত যাই। অর্থাৎ একটা তার দিয়ে নিচ থেকে উপরের দিকে কারেন্ট ফ্লো করছে, তার জন্য একটা এ দূরত্বে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা বুঝতেই পারছো, তোমাদের স্ক্রিনের থেকে ভিতরের দিকে, স্ক্রিন থেকে বাইরের দিকে নয়। এই ক্রসটা ইন্ডিকেট করছে যে স্ক্রিন থেকে ভিতরের দিকে চুম্বক ক্ষেত্র হচ্ছে। আবার আমরা যেখানে পড়ছিলাম সেখানে ফিরে যাই। অর্থাৎ তার মানে এই আই এ কারেন্টের জন্য এই পজিশানে কোনো একটা জায়গায় বা এর প্রত্যেকটা পজিশানেই ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন ইজ ইনটু দ্য স্ক্রিন, পর্দা থেকে ভিতরের দিকে। তাহলে তাই যদি হবে, তাহলে তোমার ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন ভিতরের দিকে, আর এই বিএ বিয়ের ডিরেকশন তার মানে ভিতরের দিকে হলো। আর এলটাকে তুমি কিভাবে নিয়েছো তার উপর ডিপেন্ড করছে, কারণ এলটাকে আমরা একটা ভেক্টর কোয়ান্টিটি করেছি। ওখানেও দেখো আইডিএল ছিল, ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ যখন বার করেছিলাম বায়োট সাভার্স লয়ে, আইডিএলটাকে কারেন্ট এলিমেন্ট বলতো। তাহলে ওই আমরা যদি ভেক্টর যেভাবে ক্রস প্রোডাক্ট করা হয় সেইভাবে যদি ডিরেকশনটা বার করার চেষ্টা করি, ওই মিউচুয়ালি পারপেন্ডিকুলার কম্পোনেন্ট করে, দেখবে এফ বি যে ফোর্সটা সেটা ইট ইজ ডিরেক্টেড টুয়ার্ডস আই এ। অর্থাৎ এই যে তারটা তার মানে ফোর্স এক্সপিরিয়েন্স করবে এই বড়। ঠিক একই রকমভাবে উল্টোটাও সত্যি, অর্থাৎ আইবিও তার মানে আই একে এই দিক বরাবর মানে বল প্রয়োগ করবে। তাহলে তাই যদি হবে তাহলে অ্যাট্রাকশন হবে, আর যদি একই দিকে তার মানে কারেন্টের ডিরেকশন হলে অ্যাট্রাকশন হয়, তাহলে বিপরীতমুখী ডিরেকশন হলে বিকর্ষণ হবে। এবং সেই কারণে আর কি তোমার একটা সলিনয়েডের মধ্যে তো বুঝতেই পারছো তারগুলো খুব ঘন করে পাক দেওয়া থাকে, তাহলে সেই তারগুলো একই দিকে কারেন্ট ফ্লো করে, আলাদা দিকে কারেন্ট ফ্লো করে না। তাহলে একই দিকে যদি কারেন্ট ফ্লো করে, তাহলে সেখানে সলিনয়েডের তারগুলো পরস্পরের কাছে আসার চেষ্টা করে, অর্থাৎ দে অলসো ফিল এ ফোর্স টুয়ার্ডস ইচ আদার, মানে আরও ঘন হওয়ার চেষ্টা করে। কারণ সলিনয়েডের মধ্যে তারের মধ্যে দিয়ে যে কারেন্ট ফ্লোয়ের ডিরেকশন, সেটা কিন্তু তোমার সবসময়তে একই দিকে। অর্থাৎ তুমি মনে মনে ভাবো ওই স্প্রিং বরাবর কারেন্ট ফ্লো করছে, তাহলে একটা তার এবং তার পাশের তার সবসময় কারেন্ট ফ্লোর ডিরেকশন হচ্ছে প্যারালাল, অ্যান্টি প্যারালাল নয়। আচ্ছা, নেক্সট যে বিষয়টিতে যাব সেটা হচ্ছে টর্ক অন এ ইলেকট্রিক লুপ ইন এ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। এটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ এইটার উপর নির্ভর করেই আমরা মোটর বা ইত্যাদি যে সমস্ত তৈরি করা হয়েছে পরবর্তীকালে, সেইগুলো তৈরি করার পিছনে এই থিওরিটাই কিন্তু কাজ করে। আচ্ছা, এইখানে একটা এবিসিডি একটা রেক্ট্যাঙ্গুলার কয়েল, এটা একটা তারের কয়েল, মানে একটা সিঙ্গেল লুপ, যার লেন্থটা হচ্ছে এল, আর তোমার ব্রেথটা হচ্ছে বি। হ্যাঁ, যেটা বলছিলাম, এই লেন্থের সঙ্গে পারপেন্ডিকুলার, লেন্থের সঙ্গে লম্বভাবে ম্যাগনেটিক ফিল্ড প্রয়োগ করা হয়েছে। এবং মজাটা হচ্ছে এই লুপটা এই অ্যাক্সিস বরাবর, এই যে ডটেড লাইন একটা আঁকা হয়েছে, এই অ্যাক্সিস বরাবর কিন্তু ঘুরতে পারে, এমনভাবে ব্যবস্থা করা হয়েছে ইট ক্যান রোটেট অ্যালং দিস লাইন। এইবার আমি যদি এই লুপটার মধ্যে যে কোনোভাবে, এখানে কোনো
তড়িৎ উৎস যোগ করা হয়নি ছবিতে, কোনোভাবে ধরো এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে এই ডিরেকশানে, এ টু বি, তারপরে আবার সি টু ডি, এইভাবেই কারেন্ট ফ্লো করছে। সেই কারেন্ট ফ্লো যদি করে, আমি যদি উপর থেকে দেখি, টপ ভিউ যদি দেখি, তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা যেরকম আসছে বাঁ দিক থেকে সেরকম আসবে। এবার ভালো মনে মনে ভাবো, এ থেকে বি এ কারেন্ট যাচ্ছে, আমি যদি টপ ভিউতে দেখি তাহলে এইখানে কারেন্ট তার মানে আমার থেকে দূরে চলে যাচ্ছে, তাই জন্য ক্রস। আর সি থেকে ডি কারেন্ট আসছে, অর্থাৎ এই দিকে কারেন্ট আসছে বলে এই ডি বিন্দুতে তাহলে ডট, আপত্তি নেই। আর বটম ভিউ, তলা থেকে যদি দেখি, তলা থেকে যদি দেখি, অর্থাৎ বি থেকে সি কারেন্ট যাচ্ছে, বি থেকে সি কারেন্ট যাচ্ছে মানে তোমার এইখানে এই বি বিন্দুতে ভাবো, বি বিন্দুতে কারেন্টটা তোমার দিকে আসছে, তাই জন্য এখানে ডট। আর সি বিন্দুতে কারেন্টটা তোমার থেকে দূরে চলে যাচ্ছে, অর্থাৎ স্ক্রিন ভেদ করে ভেতরের দিকে ঢুকছে, তাই জন্য ক্রস। এইটা হচ্ছে তার মানে উইথটা, এই যে উইথ বিটা, সেইটা হচ্ছে এই উইথ বি, অর্থাৎ এখানেও এটা হচ্ছে বি। এইবার আমরা ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা এইরকম রেখেছি। এইবার টর্ক এক্সপিরিয়েন্স করবে কেন? টর্ক এক্সপিরিয়েন্স করবে তার কারণ সহজ ভাষায় বুঝতে গেলে আমরা যে ফ্লেমিংস রাইট হ্যান্ড নয়, লেফট হ্যান্ড রুল পড়েছিলাম, বামহস্ত নিয়ম, সেই লেফট হ্যান্ড রুল অনুযায়ী আমরা ক্লাস 10-এই অলরেডি পড়ে এসেছি। যে তোমার নিজেরা ভেবে দেখতেও পারো যে কারেন্টের ডিরেকশন মানে আমাদের সেই মধ্যমা বা মিডল ফিঙ্গার অনুযায়ী বা মিডল ফিঙ্গার বরাবর হলে এবং তোমার ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন তর্জনী বা ইন্ডেক্স ফিঙ্গার বরাবর হলে, তাহলে এই কারেন্ট ক্যারিং কন্ডাক্টরটা, অর্থাৎ যে তারটা দিয়ে কারেন্ট ফ্লো করছে, সেটা আমাদের বুড়ো আঙুলের দিকে বেঁকে যায়। অর্থাৎ মনে মনে তোমরা মনে মনে দরকার নেই, তোমরা নিজেদের বাঁধটাকে তর্জনী মানে তিনটে আঙুলকে মিউচুয়ালি পারপেন্ডিকুলার করে বি ফিল্ড বরাবর তর্জনীটাকে রাখো। আই বরাবর, আই যেদিকে ফ্লো করছে এ টু বি অংশতে আইটাকে তলার দিকে রাখো, এবং সেই অবস্থায় বুড়ো আঙুলটা দেখবে তোমার নিজের দিকে পয়েন্টেড হয়ে আছে। বুড়ো আঙুলটা যদি নিজের দিকে নিচের নয় নিজের দিকে বলছি, নিজের দিকে পয়েন্টেড হয়ে আছে মানে এবি তারটা উপরের দিকে উঠতে চাইছে, আর সিডি তারটা নিচের দিকে নামতে চাইছে। তাহলে তাই যদি হবে, তাহলে এই যে পাশের যে ছবিটা, অর্থাৎ এই যে ছবিটা, এই ছবিটায় আমি তার মানে তলা থেকে যদি দেখি, এটা বটম ভিউতেই দেখছি, অর্থাৎ এবি অংশটা উপরের দিকে উঠে গেল, সিডি অংশটা নিচের দিকে নেমে গেল। এটা যদি থিটা কোণে উঠে যায়, মানে অর্থাৎ এরা যত এখানে যখন এটা এইভাবে ছিল, অর্থাৎ এইভাবে যখন ছিল তখন কিন্তু, অর্থাৎ এইভাবে যখন ছিল তখন এদের মধ্যে এই অ্যাঙ্গেলটা ছিল 90 ডিগ্রি, এই জায়গাটা। এইবার আস্তে আস্তে যখন এটা উঠে গেল তখন এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি রইল না, অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে গেল। ধরো থিটা, একটা আর্বিট্রারি অ্যাঙ্গেল ধরি, এটা যদি থিটা হয়, দিস ইজ অলসো থিটা ফ্রম জিওমেট্রি, এবং এই কোণটাও ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, এটা হচ্ছে থিটা, এবং এই দিকটা হচ্ছে ইউনিট ভেক্টর এন, এইটা হচ্ছে তার উইথ বি। তাহলে এইটা যদি থিটা হয়, এই ট্রায়াঙ্গেলটার মধ্যে এই লেন্সটা হচ্ছে বি সাইন থিটা, কারণ তোমার এইটা হয়ে যাচ্ছে পারপেন্ডিকুলার, আর এইটা তো হচ্ছে হাইপোটেনিউস। তাহলে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস করলে সাইন থিটা, তাহলে দিস লেন্থ ইজ নাও মাই বি সাইন থিটা। অর্থাৎ ফিল্ডের মধ্যে যে এফেক্টিভ উইডথ অফ দ্য লুপ যতটা রইল, সেটা এখন বি সাইন থিটা হয়ে গেল। বি সাইন থিটাটা ম্যাক্সিমাম ভ্যালু কত না বি, কারণ যখন থিটা ইকাল টু 90 ডিগ্রি, বি সাইন থিটা সমান বি। তাহলে তখন এবং সেই
ভ্যালুটা কখন জিরো হয়ে যাবে না যখন এটা ঘুরতে ঘুরতে এরকমভাবে ঘুরছে, তো এই ঘুরতে ঘুরতে এইটা একদম খাড়া হয়ে যাবে, এরকম সোজা হয়ে যাবে, তখন এই থিটার ভ্যালুটা আস্তে আস্তে কমে কমে জিরো হয়ে যাবে। জিরো হয়ে গেলে কোনো টর্ক এর উপর কাজ করবে না, অর্থাৎ খাড়া অবস্থাতেই রয়ে যাবে। সেই অবস্থায় টর্ক যদি কত কাজ করছে এর উপর টর্কটা যদি বার করি, টর্কের ফর্মুলা হচ্ছে আর ক্রস এফ। ক্লাস 11-এর টর্ক পড়ানো হয়েছিল, সেইখানে টর্কের ফর্মুলা ছিল আর ক্রস এফ। আর এখানে তার মানে যে দূরত্ব ফোর্সটা, যে বিন্দুর সাপেক্ষে ঘূর্ণনটা ভাবছি, তার ডিস্টেন্সটা ফ্রম দ্য ফোর্স, সেটা ভেক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন করছি বলে বি লিখেছি, আর ফোর্সটা এফ, বি ক্রস এফ। এবার হোয়েন বি ইজ পারপেন্ডিকুলার টু এফ, তাহলে সাইন 90 ডিগ্রি হবে। তাহলে শুধুমাত্র সাইন 90 মানে সাইন 90 টার্মটা ভ্যানিশ করে যাবে, শুধু বি এফ থাকবে টর্কটা। তাহলে এবার এফ, ক্যাপিটাল এফ ইকুয়াল টু বিআইএল, একটু আগেই বার করে রেখেছি আমরা। ক্যাপিটাল এফ ইকুয়াল টু বিআইএল, এই যে বিআইএল। তাহলে সেই বিআইএল এর ভ্যালুটা বসিয়ে দিলাম এফের জায়গায়, ইন্টু বি, তাহলে বিআইএল বি। এবার এল হচ্ছে দৈর্ঘ্য, বি হচ্ছে প্রস্থ, তাহলে এল আর বির গুণফল হচ্ছে এর ক্ষেত্রফল, এরিয়া, অর্থাৎ বিআইএ, যেখানে এটা হচ্ছে এরিয়া অফ দ্য লুপ। তাহলে এবার একটা কয়েল তৈরি করলে তার মধ্যে তো একটাই লুপ থাকে না, অনেক লুপ থাকে। যদি এনখানা লুপ থাকে তাহলে যে নেট টর্কটা এক্সপিরিয়েন্স করবে সেটা হচ্ছে বিআইএনএ, বিনা, মা সরস্বতীর হাতের বিনা। এই এটাকে কাজে লাগিয়ে আর কি, এই সূত্রটাকে কাজে লাগিয়ে গ্যালভানোমিটার তৈরি করা হয়েছিল। গ্যালভানোমিটার তো তোমরা স্কুলে দেখেছো না, দেখোনি, দেখার সুযোগ ঘটলো না। এবছর প্র্যাকটিক্যাল করার সুযোগ ঘটবে না, প্র্যাকটিক্যাল করার সুযোগ পেলে দেখতে পেতে। তাহলে ঘটবেও না কোনোদিন, হ্যাঁ, মানে এবছর আর ঘটবেই না, আমরা প্র্যাকটিক্যাল করবোই না। আশা করি ঘটবে না। ঠিক আছে, ভালোই তো। শুধু শুধু স্কুল যাওয়ার ঝামেলা, ভয় দেখাতে হয় ছাত্রছাত্রীদের যে স্কুলে আয় রে তোরা স্কুল, মানে শুধু শুধু মাস্টারমশাইদেরও একটা জবরদস্তি করতে হয়। তা ছেলে মেয়েদের এখন স্কুলে আসতে হচ্ছে না, তাদের কাছে তো এটা বেশ ভালোই হচ্ছে, অসুবিধা তো কিছু নেই। যারা পড়াশুনো করবে তারা বাড়িতে অনেক পড়াশুনো করার সময় পাচ্ছে, আর যারা পড়াশুনো করবে না তাও স্কুলে আসতো না, তারা পাবজি, সবজি, কবজি অনেক কিছু খেলার সুযোগ পাচ্ছে। আচ্ছা, যাকে তা গ্যালভানোমিটার বেসিক্যালি ক্লাস 12-এই প্রথম দেখেছিলে গ্যালভানোমিটারের ব্যবহার তোমরা হুইটস্টোন ব্রিজ প্রিন্সিপাল যখন পড়িয়েছিলাম। এছাড়াও ক্লাস 10-এ খুব সম্ভবত গ্যালভানোমিটারের একবার উল্লেখ করেছিলাম, ওই যখন অ্যামমিটার, ভোল্টমিটার বা অ্যামমিটারের সঙ্গে প্যারালালে খুব লো রেজিস্ট্যান্স, ভোল্টমিটারের সঙ্গে সিরিজে খুব হাই রেজিস্ট্যান্স জোড়া থাকে, এই জায়গাগুলো যখন আলোচনা করেছিলাম তখন আমার মনে পড়ছে যে গ্যালভানোমিটারের উল্লেখ করা হয়েছিল। তা আমরা স্কুলে যে গ্যালভানোমিটার ব্যবহার করি সেগুলোকে টেবিল গ্যালভানোমিটার বলে। সেখানে মুভিং কয়েল গ্যালভানোমিটার যেমন হয় তেমনি মুভিং ম্যাগনেট গ্যালভানোমিটারও হয়। সেখানে কয়েলটা ফিক্সড, ম্যাগনেটটা মুভ করে, আর এইখানে যে ছবিটা দেখতে পাচ্ছ এখানে কয়েলটা মুভ করে, ম্যাগনেটটা ফিক্সড। তবে এই যে ছবিটার দেখানো আছে, এই ছবিটা কিন্তু মুভিং কয়েল গ্যালভানোমিটার বলতে এটাকে সাসপেন্ডেড কয়েল বলে, মানে এই কয়েলটাকে ঝোলানো আছে একটা তারের সাহায্যে। এই গ্যালভানোমিটার অনেক বেশি সেন্সিটিভ।
তোমার প্রায় মাইক্রো থেকে ন্যানো অ্যাম্পিয়ার অর্ডারের কারেন্টেও এটা সেন্স করে এবং এ ডিফ্লেকশন দেখায়। কিন্তু আমরা স্কুলে যে গ্যালভানোমিটার ব্যবহার করি সেই গ্যালভানোমিটার কিন্তু অতটা সেন্সিটিভ নয়। টেবিল গ্যালভানোমিটার ইজ ইউজড ফর ডিটেকশন অফ কম্পারেটিভলি লার্জ কারেন্টস, একটু তুলনামূলকভাবে বেশি পরিমাণ কারেন্টের সেন্স করার জন্যে টেবিল গ্যালভানোমিটার ব্যবহার করা হয়। তবে টেবিল গ্যালভানোমিটার খুব পোর্টেবিলিটির দিক থেকে ভাবতে গেলে টেবিল গ্যালভানোমিটার খুব হ্যান্ডি এবং মানে অত বেশি সেট আপের দরকার হয় না। কিন্তু এই মুভিং কয়েল গ্যালভানোমিটার কিন্তু অত এই সাসপেন্ডেড কয়েল, মুভিং কয়েল তো দুটোই, সাসপেন্ডেড কয়েল গ্যালভানোমিটার অতটা হ্যান্ডি নয়। অর্থাৎ সাসপেন্ডেড কয়েল গ্যালভানোমিটারের থেকে রিডিং নিতে গেলে তাকে একটা সেট আপে রাখতে হয়, মানে সেখান থেকে তাকে নাড়ানো যাবে না, একটু ঝাঁকুনি ভাইব্রেশন কিছুই চলবে না। এমনকি তুমি যদি ঘরের মধ্যে দুমদুম করে পা ফেলে হাঁটো সেই ভাইব্রেশনেও এই গ্যালভানোমিটারটা রিডিংটা ডিস্টার্বড হয়ে যায় আর কি, এতটাই সেন্সিটিভ। তা তোমার মূল ব্যাপারটা কি না, এই যে ছবিটা দেখছো এইখানে একটা বিরাট বড়সড় ম্যাগনেটের পোল পিস নর্থ পোলের আছে, এদিকটা একটা সাউথ পোল আছে। আসলে বাদ বাকি ম্যাগনেটটাই পিছন দিয়ে গিয়ে কমপ্লিট করেছে। হর্সশু ম্যাগনেট যেরকম হয়, মানে এইখান দিয়ে গেছে গিয়ে পিছন দিয়ে ঘুরে এসে আবার এখানে কমপ্লিট হয়েছে। এই পোল পিসের মুখগুলো একটুখানি কার্ভ করা থাকে যাতে এই যে কয়েলটা, অর্থাৎ সাসপেন্ডেড কয়েল বলছি তো, এই কয়েলটা যে ঝুলছে এ তো ঘুরবে, তো এইভাবে ঘুরবে, তাহলে এই ঘোরাতে কোনো যেন সমস্যা না হয়। সহজ কথায় একটা দেশলাইয়ের বাক্স মনে করো, মনে মনে দেশলাইয়ের বাক্সের যেখানে বারুদ ঘষার জন্য সেই ব্রাউন কালারের ডটেড স্পট থাকে, সেই জায়গাটা উপরে তুমি একটা তার, অনেক পাক তার জড়িয়েছ। এবার সেই অবস্থায় তুমি ওই দেশলাইয়ের বাক্সটাকে লম্বালম্বিভাবে ওই তার দিয়ে ধরো ঝুলিয়ে দিয়েছো। অর্থাৎ তার মানে এইটা হচ্ছে এই দেশলাইয়ের বাক্স, এই জায়গাটায় তারটা জড়ানো আছে, এই যে আমি যেখানে হ্যান্ডটাকে নিয়ে যাচ্ছি এই জায়গায় তার জড়ানো আছে, আর এইখানে একটা তার, আর এইদিকে তলার একটা তার। অর্থাৎ তার মানে এই কয়েলটা যে ঝুলে আছে এই তারের জোরেই ঝুলে আছে। তাই বেসিক্যালি এই তারটা ওই কয়েলের তার দেয়া হয় না, এই তারটা অন্য আরেকটা তার ব্যবহার করা হয়। ফসফর ব্রোঞ্জ বলে এক ধরনের অ্যালয় হয়, সংকর ধাতু হয়, সেই ফসফর ব্রোঞ্জের সংকর ধাতুর তার দিয়ে এই অংশটা তৈরি করা হয়, এই তারটা। এবং তার গায়ে একটা ছোট্ট মিরার, দর্পণ লাগানো থাকে, খুব ছোট। সেই মেয়েদের জামায় অনেক সময় আয়না বসানো থাকে, সেই রকম কি তার চেয়েও ছোট মিরার, একটা হালকা খুব ছোট্ট মিরার লাগানো থাকে। অর্থাৎ কয়েলটা ঘুরলে মিরারটাও ঘোরে, কয়েলটা যত ডিগ্রিতে ঘুরবে মিরারটাও ঠিক তত ডিগ্রিতে ঘুরবে, এরকম একটা ব্যবস্থা থাকে। তাহলে আমরা একটু আগে দেখেছি এল ইকুয়াল টু বি না, এইবার এল যে টর্ক সেটা প্রপোর্শনাল টু থিটা, অবশ্যই ইন কি বলে কি সিস্টেম না রেডিয়ান সিস্টেম। থিটাটাকে যদি রেডিয়ানে মাপি তাহলে থিটা অ্যাঙ্গেলটা, অর্থাৎ এই হচ্ছে সেই থিটা, এই হচ্ছে সেই থিটা, এই থিটাটা টর্ক যত বেশি হবে থিটাটা তত এই থিটাটা কমবে, এই থিটাটা তত টর্ক যত বেশি হবে এত বেশি যাবে, তাহলে এই থিটাটা কমে যাবে। কিন্তু আমার এইখানে যেটাকে আমরা থিটা বলে মাপবো সেই থিটাটা কিন্তু কমবে না, সেই থিটাটা বাড়বে, মানে থিটাটা তার ঠিক কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলটাকে নিয়েছি থিটা, তাহলে টর্ক যত বেশি হবে থিটা তত বাড়বে। তাহলে এই বিনা সমান একটা কনস্ট্যান্ট কে ইন্টু থিটা, যেটাকে ধ্রুবক বলছি, তাহলে আই ইকুয়াল টু তাহলে কে বাই বি এন এ ইন্টু থিটা। তাহলে থিটা মেপে এগুলো ধরো সব আমার জানা আছে, কে এর ভ্যালু জানা আছে, বি এর ভ্যালু জানা আছে, এন জানা আছে, এ জানা আছে, সব জানা আছে। এই ভ্যালুগুলো আমার দিয়ে একদম এই গুণ ভাগ করে আমাকে এই ভ্যালুটা, যারা এই গ্যালভানোমিটার তৈরি করেছে তারা আমার এই ভ্যালুগুলো দিয়ে দিয়েছে। তারা কে বাই বি এন এ, কে তো তারা এই কে বি এন এ এই ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ কত, কত নাম্বার অফ টার্নস আছে, কত এরিয়া,
বা কে কত, এই সমস্ত ভ্যালুগুলো তারা জানে। তারা আমি এই ভ্যালুটা সাপ্লাই করে দিয়েছে, আমি এই ফ্যাক্টরটা মাল্টিপ্লিকেটিভ ফ্যাক্টর হিসেবে রেখে দিয়েছি। এইবার থিটা যা হবে সেটা রেডিয়ানে মাপবো, সেটা ফ্যাক্টর দিয়ে গুণ করবো, আই পেয়ে যাবো, সুন্দর আমার কারেন্ট মাপতে পারবো। হ্যাঁ, এবং এইখানে এই থিটা যে জিনিসটা, সেই থিটাটা অ্যাকচুয়ালি কি, সেটা হচ্ছে এই ধরো তারটা, এই কয়েলটা যদি ঘোরে তারটা মোচড় হবে, তাই তো? মোচড় কেন হবে না, এই পার্টটা ফিক্সড, এই জায়গাটা আটকানো, আর এই ঘুরছে ফ্রিলি, এবং তলার দিকে একটা স্প্রিংয়ের মতো ব্যবস্থা করা থাকে, যাতে করে যখন কারেন্ট এর মধ্যে দিয়ে ফ্লো করবে না, তখন আবার যেন কয়েলটা তার পূর্বাবস্থায় ফিরে আসে। কারণ এই তারটা যখন মোচড় খাবে, তখন এই স্প্রিংটা তার মানে কয়েলড হবে, তাহলে যখন কারেন্ট ফ্লো করবে না, তখন স্প্রিংটা নিজে আনকয়েলড হতে চাইবে, দিয়ে এই কয়েলটাকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে চেষ্টা করবে। তাহলে এইবার এই মোচড় জিনিসটা সেই আমরা টর্শন ইলাস্ট্রিসিটি চ্যাপ্টার ক্লাস 11-এ একটু আধটু দেখেছিলাম, যে টর্শন বেশি হবে কখন, মানে থিটা যত বেশি হবে, টুইস্টটা যত বেশি হবে। এই থিটাটাকে অ্যাঙ্গেল অফ টর্শন বা অ্যাঙ্গেল অফ টুইস্টও বলা হয়। তাহলে আমাদের আসল থিটাটা কি সেটা বোঝবার জন্য এই ছবিটা দেখা দরকার। সেটা হচ্ছে, দেখো আমি একটু মিনিমাইজ করি, নাহলে একসঙ্গে গোটা স্ক্রিনটা না দেখতে পেলে বুঝতে অসুবিধা হবে। অর্থাৎ এই যে সেট আপটা, এই সেট আপটা যদি আমি উপর থেকে দেখি কীরকম দেখতে লাগবে আর কি, সেটা হচ্ছে যে এইটা মনে করো দর্পণ, এইটা মনে করো দর্পণ। আমরা যখন দর্পণ আঁকি সেই অপটিক্সের ডায়াগ্রামের ক্ষেত্রে, দর্পণের একটা দিক হ্যাচিং করি না, এই হ্যাচিংটা আলাদা, এই হ্যাচিংটা হচ্ছে টাঙানোর জন্য, এতে একটা টাঙানো আছে বলে এখানটা হ্যাচিং করা আছে। আর দর্পণ যখন আঁকি, মিরার যখন আঁকি, তখন মিরারের যে পিঠটা প্রতিফলন করে না, সেই পিঠটা এরকমভাবে দাগ দিয়ে দিই। এইবার ব্যাপারটা একটা ব্যবস্থা করা থাকে, এইখানে একটা ল্যাম্প স্কেল অ্যারেঞ্জমেন্ট থাকে এই গ্যালভানোমিটারটার থেকে মোটামুটি 1 মিটারের মতো দূরত্বে। 1 মিটারের জায়গায় তুমি 1.5 মিটারও রাখতে পারো, আবার 80 সেন্টিমিটারও রাখতে পারো, মোটামুটি অ্যাভারেজ 1 মিটার বলছি, যে যেখানে যেরকম সম্ভব হয়। ধরো সমস্ত জায়গায় ল্যাবরেটরি তো সমান সাইজের নয়, মোটামুটি একটা 1 মিটার অ্যাভারেজ ডিস্টেন্সে এই ল্যাম্প স্কেল অ্যারেঞ্জমেন্টটা রাখা হয়। ল্যাম্প থেকে একটা আলো সোজা গিয়ে এই দর্পণে পড়ে, এবং দর্পণে প্রতিফলিত হয়ে আবার ল্যাম্পের কাছেই ফিরে আসে। ঠিক ল্যাম্পের গোড়াতে একটা স্কেল লাগানো আছে, এই স্কেলটা প্লাস্টিকের স্কেল, এবং প্লাস্টিকের স্কেলের গায়ে আলো পড়ে। প্লাস্টিকের স্কেলটা 0, 1, 2, 3, 4 বাঁ দিকেও দাগ দেওয়া আছে, আবার ডান দিকেও 0, 1, 2, 3, 4 দাগ দেওয়া আছে। এবার আমি ম্যাগনিফাই করছি, দেখো এবার ম্যাগনিফাই করছি, এইখানটায় দেখো, এইখানে মাঝখানটায় জিরোটা এখানে দেখা যাচ্ছে না, এই ল্যাম্পটা আছে বলে। এই এসে প্রতিফলিত হয়ে যখন একদম কোনো কারেন্ট ফ্লো করছে না, তখন দর্পণটা ঠিক এই আলোর গতিপথের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে আছে। তাহলে 90 ডিগ্রি কোণ করে থাকলে তখন যে পথে আলো গেছে সেই পথে ফিরে আসবে। ফলে একদম আলোটা, কারণ প্রথম ইনিশিয়াল অ্যাডজাস্টমেন্ট যখন করা হয় এক্সপেরিমেন্ট শুরু করার আগে, তখন প্রথমে চেক করে নেওয়া হয় যে ল্যাম্পটাকে জ্বালালে তখন যে আলোর স্পটটা এসে পড়ছে সেটা ওই জিরোতেই এসে পড়ছে কি না। যদি না পড়ে তাহলে সেই অ্যাডজাস্টমেন্টটা প্রথমে করে নিতে হয়। করে নেওয়ার পর তুমি ওই এই তারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করালে, ফলে এই তারটা তোমার এই কয়েলটা ঘুরলো, ফলে এই তারটাও মোচড় বা এর ব্যবর্তন ঘটলো, ফলে দর্পণটাও একটা কোণে ঘুরে গেল। অর্থাৎ এই যে এইখানে ধরো দর্পণটা এখন থিটা কোণে ঘুরেছে। এবার তোমরা এই পেজ 621 বা ইংলিশ ভার্সনে পেজ 6667 আলোর চ্যাপ্টারে দেখতে পাবে একটা প্রমাণ করে দেওয়া আছে। আলো যেহেতু আমরা পড়িনি এখনো, যে
সাধারণ প্রতিফলনের ক্ষেত্রে যদি দর্পণটা থিটা কোণে ঘুরে যায়, then the reflected ray rotates by an angle 2 theta. If the mirror rotates by an angle theta, then the reflected ray rotates by an angle 2 theta. এই প্রমাণটা আছে, দেখে নিও, খুব সহজ প্রমাণ, কিছু হাতি ঘোড়া কিছু নেই। আমি তাই জন্য এই পেজ নাম্বারটা লিখে রেখেছি, মানে রেফারেন্স হিসেবে ওই বইতে করে দেওয়া আছে। এটা মাধ্যমিকেই আগে শিখতাম আমরা, যে থিটা কোণে ঘুরলে দর্পণ প্রতিফলিত রশ্মি 2 থিটা কোণে ঘুরে যায়। তো যাই হোক, 2 থিটা কোণে ঘুরে গেছে, তাহলে অর্থাৎ এই বরাবর আগে আসছিল আলোক রশ্মি, এখন তার মানে এই যে কোণটা ঘুরে গেছে এটা হচ্ছে 2 থিটা। তাহলে এই আলোক রশ্মিটা এসে পড়ছে, ধরো এই যে স্কেলটা আছে এই স্কেলের এই দাগে, এটা এখানে 0 লেখা উচিত ছিল, এটা আঁকার ভুল, এই মাঝখানে এটা এই 0টা এইখানে যেন থাকে, অর্থাৎ এই 0 থেকেই তো আমি লেন্থটা মাপবো, এই লেন্থটা হচ্ছে ডি, ধরো ছোটো হাতের ডি, আর এই স্কেল থেকে দর্পণটা দূরত্ব হচ্ছে ক্যাপিটাল ডি, ওই যেটা বললাম 1.5 মিটার বা 1 মিটার দূরে রাখা হয়, এইটা হচ্ছে ক্যাপিটাল ডি। এবং এই স্মল ডিটা এতটা এঁকেছি বটে, এই স্মল ডিটা বড় জোর কত হবে, হয়তো 2 সেন্টিমিটার কি 3 সেন্টিমিটার, এইটা কিন্তু সেন্টিমিটার এককে, সেন্টিমিটার 4 সেন্টিমিটার 5 সেন্টিমিটার বড় জোর। তাহলে এখানে যদি 5 সেন্টিমিটার হয় আর এখানে যদি 1 মিটার হয়, তাহলে বুঝতে পারছি এই দূরত্বটা অনেক বেশি। হ্যাঁ, তাহলে 5%, এইটুকু হচ্ছে, তার মানে এই দূরত্বটা 5%। তাহলে আমরা এটাকে ট্যান যদি নিই, ট্যান 2 থিটা সমান কী হবে, লম্ব হবে এইটা, বায়ু ভূমি হবে এইটা, অর্থাৎ পারপেন্ডিকুলার স্মল ডি, বেস হচ্ছে ক্যাপিটাল ডি। তাহলে ট্যান 2 থিটা সমান স্মল ডি বাই ক্যাপিটাল ডি। এবার ফর থিটা স্মল, অ্যাকচুয়ালি এই যে অ্যাঙ্গেল অফ টুইস্ট বা অ্যাঙ্গেল অফ টর্শন, এই অ্যাঙ্গেলটা কিন্তু খুবই কম, খুবই ছোট, ফলে ছোট কোণের জন্য আমরা ওই ট্যান 2 থিটা প্রপোর্শনাল টু 2 থিটা এই অ্যাপ্রক্সিমেশনটা নিতেই পারি, অসুবিধে নেই। আমরা তো এরকম অ্যাপ্রক্সিমেশন নিই, সাইন থিটা ইকুয়াল টু থিটা, কস থিটা ইকুয়াল টু 1 ফর স্মল থিটা, তাহলে থিটা বাই 1 ট্যান থিটা সমান থিটা। তাহলে ট্যান 2 থিটা হচ্ছে 2 থিটা, সেটা ডি বাই ডি, অর্থাৎ দিস বাই দিস, তাহলে থিটা হচ্ছে আলটিমেটলি এই 2টাকে তলায় ভাগ করে দাও, তাহলে ডি বাই 2ডি। এবার আই এর ভ্যালুটা তো অলরেডি এক্সপ্রেশনটা বার করেই রেখেছি, আই এর ভ্যালুটা বার করে রাখার ফলে থিটাটার মানটাই মাপতে হতো, থিটা মাপার জন্য আমরা এই ভ্যালুটা বসিয়ে দেবো, ডি বাই 2ডি, বসিয়ে দিলে আমরা কারেন্ট পেয়ে যাব। তোমরা প্রশ্ন করতেই পারো এত কাণ্ড করার কি দরকার, কাণ্ড করার এই জন্যই দরকার, থিটার এতটাই স্মল, তুমি সাধারণ কোনো চাঁদা বা প্রোটেক্টরের সাহায্যে বা ইত্যাদি যে কোনো অ্যাঙ্গেল মেজারিং ইনস্ট্রুমেন্টের সাহায্যে থিটাটাকে মাপতে পারবে না, মাপলেও বিরাট এরার আসবে, বিরাট ভুল আসবে। সেই জন্যই এত কাণ্ড করে অত সূক্ষ্মভাবে অ্যারেঞ্জমেন্ট করার প্রয়োজন পড়ে। আর কারেন্ট সেন্সিটিভিটি অফ এ গ্যালভানোমিটার, অর্থাৎ সেন্সিটিভিটি কতটার মানেই হচ্ছে, বাংলা করলে সুবিদিতা হয়, মানে অর্থাৎ সহজ কথায় বলতে গেলে প্রতি একক কারেন্ট বা প্রতি একক প্রবাহমাত্রায় কত অ্যাঙ্গেলে একটা গ্যালভানোমিটারের ঘূর্ণন হয় বা ব্যাবর্তন হয়, সেটি হচ্ছে কারেন্ট সেন্সিটিভিটি। তার মানে যে গ্যালভানোমিটারে, ধরা যাক আমি একটা গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে 1 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট পাঠাচ্ছি, এই 1 মিলি অ্যাম্পিয়ারে কোনো গ্যালভানোমিটার হয়তো 1 ডিগ্রি ঘুরছে আর কোনো গ্যালভানোমিটার হয়তো হাফ ডিগ্রি ঘুরছে, তাহলে ন্যাচারালি যে 1 ডিগ্রি ঘুরছে সে বেশি সেন্সিটিভ। তাহলে আই ইকুয়াল টু কে বাই বি এন এ ইন্টু থিটা, তাহলে থিটা ফেটে ফেটে যাচ্ছে, ফেটে যাচ্ছে, জোড়া লাগিয়ে দাও, জোড়া লাগিয়ে দাও। এবার ঠিক হলো। তাহলে আই ইকুয়াল টু কে বাই বি এন এ ইন্টু থিটা, তাহলে থিটা হচ্ছে বি এন এ বাই কে ইন্টু আই। এবার আমরা যদি ডি থিটা ডি আই করি, তাহলে এইটা বি এন এ বাই কে এইটুকুই শুধু থাকবে, এই ডি থিটা ডি আইটাকেই বলা হয় কারেন্ট সেন্সিটিভিটি।
আর ভোল্টেজ সেন্সিটিভিটি কাকে বলে? ভোল্টেজ সেন্সিটিভিটি বলে হচ্ছে ভি ইকুয়াল টু আইআর। এই যে রিলেশনটা, এটা এখানে যদি ব্যবহার করি তাহলে ভোল্টেজ সেন্সিটিভিটি ডিফিনিশন হচ্ছে থিটা বাই ভি। এটাকে এখানে কিন্তু ডিফারেন্সিয়াল নোটেশন নেই। থিটা বাই ভি করলে থিটার জায়গায় আমরা এই বিএনএ বাই কে ইন্টু আই এটা বসালাম, আর ওমস ল থেকে ভি ইকুয়াল টু আই আর এটাও বসিয়ে দিলাম। তাহলে আই ক্যান্সেলস আউট, তাহলে আলটিমেটলি বিএনএ বাই কে আর। এখানে দেখো এখানে শুধু বিএনএ বাই কে, এখানে বিএনএ বাই কে আর, এখানে একটা আর ঢুকে আছে, অর্থাৎ সোজা কথায় এই তারের রোধ, অর্থাৎ এই যে কয়েলটা তুমি এখানে তো অনেকগুলো পাক দিয়েছো, এই অনেকগুলো পাক দেওয়া তারের যে রোধ, সেই রোধের উপর কিন্তু ভোল্টেজ সেন্সিটিভিটি ডিপেন্ড করছে। কিন্তু এর বেলায় কিন্তু তারের রোধের উপর, রেজিস্ট্যান্সের উপর কিন্তু সেন্সিটিভিটিটা ডিপেন্ড করছে না। তাহলে তাই যদি হবে, প্রশ্ন তোমরা ভাবতেই পারো মনে মনে যে আর তো স্যার আমরা চাইলে কমিয়ে দিতে পারি, কারণ ধরো মোটা তার দিয়ে কয়েলটা বাঁধলাম, তাহলে তার রোধ কম হবে, তার রেজিস্ট্যান্স কম হবে, তাহলে তো ভোল্টেজ সেন্সিটিভিটি অনেক বেড়ে যাবে। ব্যাপারটা তা নয়। তুমি যত মোটা তার দিয়ে বাঁধবে তত তোমার কয়েলটা ভারী হয়ে যাবে। ভারী যেই হয়ে যাবে তাহলে তোমার অত সহজে ওই কয়েলটা আর তখন ঘুরতে চাইবে না, ব্যাবর্তন হবে না, অর্থাৎ টর্শন হবে না। যখন হেভি হয়ে যাবে কয়েলটাকে খুব হালকা হওয়া দরকার, তবেই কিন্তু সামান্য কারেন্টেই কয়েলটা টুইস্টেড হবে, তাছাড়া কিন্তু টুইস্টেড হবে না। অর্থাৎ আমি আর যত খুশি কমাতে পারবো না। আর কমাবার একটাই উপায়, মানে আমি ধরো অ্যালুমিনিয়ামের তার দিয়ে কয়েল বাঁধছিলাম, সেখানে তামার তার ইউজ করব, তামার তার দিয়ে কয়েল বাঁধলে সেখানে রূপোর তার ইউজ করব, অর্থাৎ আরও বেশি কন্ডাক্টিং মেটেরিয়ালে তার ব্যবহার করব। আর তারের রোধ কমানোর উপায় হচ্ছে, আমি তো ধরো লেন্থটা কমাতে পারবো না, আমি যত বেশি পাক দিতে চাইবো তত তোমার রোধ বেড়েই যাবে, লেন্থের সঙ্গে রেজিস্ট্যান্স হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল। একমাত্র উপায় হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া বাড়ানো, আর ক্রস সেকশনাল এরিয়া তারের বাড়ানো মানেই হচ্ছে তার ওজন বেড়ে যাবে, কারণ তার সেটা তো মোটা তার হয়ে যাবে, মোটা তার ভারী হয়ে যাবে। তাহলে সুতরাং ভোল্টেজ সেন্সিটিভিটি ক্যানট বি, মানে অ্যাকচুয়ালি এই যে এন ফ্যাক্টরটা, এই এন যত বাড়বে আর তত বাড়বে, এ যত বাড়বে তত আর বাড়বে, এরিয়া যত বড় হবে তত রোধ বাড়বে। ফলে এই ফ্যাক্টরটা মোটামুটি প্রায় কনস্ট্যান্ট। কারণ ভোল্টেজ সেন্সিটিভিটি যত খুশি বাড়ানো যায় না, তুলনামূলকভাবে কারেন্ট সেন্সিটিভিটি বাড়ানোটা সহজ। নাম্বার অফ টার্নস বাড়িয়ে এরিয়া বড় করে, আর বি মানে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথটা, অর্থাৎ এই যে ম্যাগনেটগুলো আছে এর পোল পিসগুলোকে আরও স্ট্রঙ্গার করে আমরা করতে পারি, অর্থাৎ কারেন্ট সেন্সিটিভিটি বাড়াতে পারি। আর প্রশ্ন করতে পারো কে ফ্যাক্টরটা কিসের উপর ডিপেন্ড করে স্যার? কে ফ্যাক্টরটা ডিপেন্ড করে হচ্ছে এই যে ফসফর ব্রোঞ্জ তারটা যেটা ঝুলছে সেইটার উপর ডিপেন্ড করে কেটা, অর্থাৎ সেই তারটা কতটা মোচড় দিতে পারবে, অর্থাৎ কি বলবো, অ্যাঙ্গেল অফ টর্শন সোয়াইপড ডিউ টু ইউনিট টর্ক, এই একটা ফ্যাক্টর এখানে খুব দায়ী। অর্থাৎ সহজ কথায় যে কতটা কোণ ঘুরতে পারবে, কতটা কোণে ব্যবর্তন হতে পারবে এই তারটার প্রতি একক টর্ক পিছু, সেই ফ্যাক্টরটা যত তোমার বড় হবে, অর্থাৎ যত সামান্য টর্কে ঘুরতে পারবে তত এই কে ফ্যাক্টরটা, তাহলে কি হবে, কে ফ্যাক্টরটা তত ছোট হবে, কে ফ্যাক্টরটা যত ছোট হবে তাহলে এই গোটা ফ্যাক্টরটা বড় হয়ে যাবে। Moving coil এই হচ্ছে galvanometer কারেন্ট is a সেন্সিটিভিটি। device used for measuring the current in a circuit. Principle. Moving coil galvanometer works on the principle that a current carrying coil placed in a magnetic field experiences a torque. Construction. It consists of a rectangular coil of a large number of turns of thin insulated copper wire wound over a light metallic frame. The coil is suspended between the pole pieces of a horseshoe magnet
by a fine phosphor-bronze strip from a movable torsion head. The lower end of the coil is connected to a hairspring of phosphor-bronze having only a few turns. The other end of the spring is connected to a binding screw. A soft iron cylinder is placed symmetrically inside the coil. The hemispherical magnetic poles produce a radial magnetic field in which the plane of the coil is parallel to the magnetic field in all its positions. A small plane mirror M attached to the suspension wire is used along with a lamp and a scale arrangement to measure the deflection of the coil. Theory. Let PQRS be a single turn of the coil. A current I flows through the coil. In a radial magnetic field, the plane of the coil is always parallel to the magnetic field. Hence, the sides QR and SP are always parallel to the field. So, they do not experience any force. The sides P, Q and R, S are always perpendicular to the field. PQ is equal to RS is equal to L, length of the coil, and PS is equal to QR, that is equal to B, breadth of the coil, force on PQ. For BI into PQ is equal to BIL. According to Fleming's left-hand rule, this force is normal to the plane of the coil and acts outwards. Force on RS, F is equal to BI into RS is equal to BIL. This force is normal to the plane of the coil and acts inwards. These two equal, oppositely directed parallel forces having different lines of action constitute a couple and deflect the coil. If there are n turns in the coil, moment of the deflecting couple is equal to NBIL into B is equal to NBIA. When the coil deflects, the suspension wire is twisted. On account of elasticity, a restoring couple is set up in the wire. This couple is proportional to the twist. If theta is the angular twist, then moment of the restoring couple is equal to C theta, where C is the restoring couple per unit twist. At equilibrium, deflecting couple is equal to restoring couple. NBIA is equal to C theta. I is equal to C divided by NBA into theta. I is equal to K theta, where K is equal to C divided by NBA is the galvanometer constant, that is, I directly proportional to theta. Since the deflection is directly proportional to the current flowing through the coil, the scale is linear and is calibrated to give directly the value of the current. সেটা হচ্ছে কারেন্ট লুপ অ্যাজ এ ম্যাগনেটিক ডাইপোল। কারেন্ট লুপ অ্যাজ এ ম্যাগনেটিক ডাইপোল, আমরা এতদিন পর্যন্ত একটা আচ্ছা, এই বিষয়টা শুরু করছি। এটা একটা মানে একদম মানে যত দূর পড়াশোনা করলাম তার সঙ্গে পুরোপুরি আলাদা রকমের। তার আগে বলো যে আগের বিষয়গুলো থেকে তোমাদের কারোর কিছু প্রশ্ন আছে কি, মানে কোনো জায়গায় বুঝতে পারলে না আমার কথাটা, সেরকম আছে কি? না স্যার। আচ্ছা, একটু দাঁড়াও, জাস্ট 2 মিনিটস ব্রেক, আমি তারপরে পরের বিষয়টা আরম্ভ করছি।
দেখো, ফিরে এলাম। শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার, পাচ্ছি। বেশ। আচ্ছা, এটা একটা সম্পূর্ণ সেপারেট টপিক। এইটা নিয়ে আলোচনা করবার আগে এর একটা ইন্ট্রোডাকশন একটু করা দরকার। সেটা হচ্ছে, আমরা ছোটবেলায় যখন প্রথম চার্জ পড়ি, দু ধরনের চার্জ দেখেছিলাম। একটা পজিটিভ চার্জ বলেছিলাম, একটাকে নেগেটিভ চার্জ বলেছিলাম, এবং তাদের ক্যারেক্টারিস্টিক্স গুলো শিখেছিলাম যে একই জাতীয় চার্জ, একই ধরনের চার্জ পরস্পরকে রিপেল করে, বিকর্ষণ করে, আর অপোজিট টাইপ অফ চার্জ পরস্পরকে আকর্ষণ করে বা অ্যাট্রাক্ট করে। কিন্তু ম্যাগনেটের বেলায়, ম্যাগনেট যখন পড়েছিলাম ছোট্টবেলাকার, আমি 8, 9, 10 এর কনসেপশন দিয়ে বলছি, তোমার ম্যাগনেটের ক্ষেত্রে নর্থ পোল সাউথ পোল দুটো পোলারিটি দেখতে পেয়েছিলাম। কিন্তু একটা ম্যাগনেটকে যতই টুকরো করি না কেন, যতই ভাগ করি না কেন, কি হতো না, ম্যাগনেটটা সেই ছোট ম্যাগনেটের মধ্যে দুটো পোল থেকে যেত। অর্থাৎ এমন কোনো প্রসিডিওর আমাদের জানা ছিল না যে প্রসিডিওরের মাধ্যমে আমরা একটা ম্যাগনেটের নর্থ পোল আর সাউথ পোলকে আলাদা করে ফেলবো। সম্ভব ছিল না। এবার ন্যাচারালি সেইভাবেই চলে এসছে। এবার প্রশ্ন বিজ্ঞানীদের মনে জাগতে শুরু করে যে তাহলে ম্যাগনেটিজম প্রপার্টিটার জন্য যেটা দায়ী, যে যাই দায়ী হোক না কেন, প্রপার্টিটা তো আছে, সেটা সকলেই বুঝতে পারছি, এবং প্রপার্টিটা খানিকটা ইলেকট্রিক চার্জের প্রপার্টির সঙ্গে মিল আছে, যে লাইক পোলস পরস্পরকে বিকর্ষণ করে বা রিপেল করে, আনলাইক পোলস পরস্পরকে অ্যাট্রাক্ট করে। তাই এই সিমিলারিটিটা থাকা সত্ত্বেও কিন্তু চার্জকে আমরা সেপারেট করতে পারতাম, লাইক চার্জ আনলাইক চার্জ, বা ধরো পজিটিভ চার্জ নেগেটিভ চার্জকে আলাদা করতে পারতাম, বাট উই কুডন্ট সেপারেট পোলস। একটা ম্যাগনেটের নর্থ পোল আলাদা করে দিলাম, সাউথ পোল আলাদা করে দিলাম, দুটো টুকরো করে, সেটা কিন্তু কোনোভাবে কোনোদিন করা সম্ভব হয়নি। তার কারণটা কি, সেটা এই এতদিনে এই আমরা এখন যেটা পড়বো সেইটা থেকে এবার বুঝতে পারবো আস্তে আস্তে, যে কেন, মানে ম্যাগনেটিজমের এসেন্স অফ ম্যাগনেটিজম যেটাকে বলা হয়, অর্থাৎ কি জন্যে একটা সাবস্টেন্স ম্যাগনেটিক প্রপার্টি দেখায়, সেইটাই আমরা এবার ঢুকছি। এবং সেইটা ঢুকছি মানে এখানে আরো অনেকগুলো রিলেটেড ফ্যাক্টরস চলে আসবে। সেই ফ্যাক্টরটা কি না, আমরা ছোটবেলায় পড়েছিলাম কি, তিন ধরনের জিনিস হয়, তিন ধরনের পদার্থ হয়। একটা হচ্ছে চুম্বক, ম্যাগনেট, একটা হচ্ছে ম্যাগনেটিক সাবস্টেন্স, চুম্বক পদার্থ, আর একটা হচ্ছে নন ম্যাগনেটিক সাবস্টেন্স, অচৌম্বক পদার্থ। এবং তাদের প্রপার্টি গুলো কি কি ছিল না, ম্যাগনেট তো বুঝতেই পারছো, সে তার যে কোনো ম্যাগনেটিক সাবস্টেন্সকে অ্যাট্রাক্ট করতে পারে, কিন্তু নন ম্যাগনেটিক সাবস্টেন্সকে অ্যাট্রাক্ট করতে পারে না। আর ম্যাগনেট অন্য একটা ম্যাগনেটকে অ্যাট্রাক্ট করতে পারে, রিপেলও করতে পারে। এই জায়গাগুলো অলরেডি আমাদের জানা। কিন্তু আমরা এখন যেটা পড়তে চলেছি,
তাতে করে দেখব যে পৃথিবীতে এমন কোনো সাবস্টেন্স নেই যার ম্যাগনেটিক প্রপার্টি নেই। ঠিক আছে, আমরা তারপরে বুঝতে পারবো যে ম্যাগনেটিক প্রপার্টিটা কি জন্য তৈরি হয়েছে, কি জন্য ম্যাগনেটিক প্রপার্টিটা এসছে। তার মানে মানে এই আমাদের ঘরে যে এই চাদর বালিশ এগুলো আছে এগুলোর ম্যাগনেটিক প্রপার্টি আছে। ইয়েস, ঠিক। পৃথিবীতে এমন কোনো পদার্থ নেই যার ম্যাগনেটিক প্রপার্টি নেই। আমরা বুঝতে পারি না, সেটা আমাদের ডিফেক্ট, আমরা সেটা বুঝতে পারি না, সেটা পরে আসবো। তার আগে কারেন্ট লুপ অ্যাজ এ ম্যাগনেটিক ডাইপোল, এইটাই আসি। কারেন্ট লুপ, কারেন্ট লুপ যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে সেটা আমরা কোথায় পড়েছি না, যখন সেই বায়ার্ড সাভার্টস লয়ে পড়ছিলাম, অর্থাৎ পুরনো পড়ায় আবার ফেরত যাই। পুরনো পড়ায় ফেরত গিয়ে আমরা অ্যাম্পিয়ার সার্কিটের লয়েরও আগের অংশই চলে আসি, অর্থাৎ এই অংশটাই চলে আসি। একটু মিনিমাইজ করে। স্যার হ্যাঁ, এই যে হ্যাঁ, আগে বলে নি একটু। আপনি বললেন না ওই আমরা বুঝতে পারি না, তারপরে কি বললেন একটু বলবেন? মানে আমি কেটে গেছিল হঠাৎ করে। বুঝতে পারি না যে তার ম্যাগনেটিক প্রপার্টি আছে, সেটা পরবর্তীকালে বুঝতে পেরেছি আর কি। তা এই যে এখানে একটা তার বরাবর একটা কয়েল, একটা লুপ বরাবর ইলেকট্রিক কারেন্ট ফ্লো করছিল, এই যে ডিরেকশনটা এইদিকে, এদিকে তীর চিহ্ন দেওয়া আছে। তার জন্যে এর সেন্টার থেকে একটা ডিস্টেন্স দূরে এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড পাওয়া গেছে, এবং সেই ম্যাগনেটিক ফিল্ডের এক্সপ্রেশন যেটা আমরা বার করেছিলাম সেটা হচ্ছে মিউ জিরো আই আর স্কোয়ার বাই 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। এই, এবং লুপের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র বার করেছিলাম। আচ্ছা, এক সেকেন্ড দাঁড়াও, মেয়েটি এবার চিল্লাতে আরম্ভ করেছে। আচ্ছা, এই এক্সপ্রেশনটা অলরেডি আমরা পড়ে এসেছিলাম যে লুপের কেন্দ্রে হলে এইটা হবে, এবং লুপ থেকে একটা দূরত্বে এক্স দূরত্বে যদি আমরা চৌম্বক ক্ষেত্র বার করতে চাই, সেক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের রাশিমালা এরকম হবে, এটা বার করেছিলাম। সেই ধারণাটা বা সেই কনসেপ্টটাকে মাথায় রেখেই আবার আমরা আমাদের এই পড়াটায় ফিরে আসি, এই পড়াটায় ফিরে আসি। এইবার এই পড়াটায় দেখো, তাহলে লুপের মধ্যে ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো করতে পারে। এই যে এই ছবিটাই আমরা, এই ছবিটা হতে পারে, অথবা
তার মানে এই লুপের মধ্যে দিয়ে ধরো কারেন্ট ফ্লো করছে এই ডিরেকশনে, আমি যদি এটাকে একটা দিক দিয়ে দেখি তাহলে দেখব ক্লকওয়াইজ, তার উল্টো দিক দিয়ে দেখব কারেন্টটা ফ্লো করছে অ্যান্টি ক্লকওয়াইজ। এটা নিজেরা ভালো বুঝবে যদি নিজেরা একটা লুপ দড়ি ফড়ি দিয়ে বা একটা তার বেঁকিয়ে তৈরি করো এবং মনে মনে ভাবো যে কোন দিক থেকে কোন দিকে কারেন্ট ফ্লো করছে, তাহলে লুপটার এপাশ দিয়ে দেখো একবার, দেখবে কারেন্ট ফ্লো যদি ক্লকওয়াইজ সেন্সে হয় তাহলে উল্টো দিকে যখন কারেন্ট ফ্লো করছে সেটা অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে হবে। এই জায়গাটা নিজের মনে মনে আগে কনফার্ম করো, অর্থাৎ হ্যাঁ স্যার। ঠিক তো? মানে তুমি সামনে দিক দিয়ে দেখলে যদি মানে ধরো মনে মনে ভাবো যে একটা ঘড়ি আছে, ট্রান্সপারেন্ট ঘড়ি, কাঁটাগুলো ঘুরছে, সেটা ঘড়ির সামনের দিক থেকেও দেখা যাচ্ছে, ঘড়ির পিছন দিক থেকেও দেখা যাচ্ছে। আমরা ঘড়ির কাঁটাগুলোর মুভমেন্টটা সামনের দিক থেকে দেখলে ক্লকওয়াইজ দেখি, সেই ক্লকের ডিরেকশন সেটাকেই বলা হয়। কিন্তু ঘড়িটাকে যদি পিছন দিক দিয়ে দেখি তখন দেখবো কাঁটাগুলো অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে ঘুরছে, তাই তো? অর্থাৎ আমরা কোন দিক দিয়ে দেখছি সেটার উপর ডিপেন্ড করছে ক্লকওয়াইজ হবে না অ্যান্টি ক্লকওয়াইজ হবে। এই ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এই জায়গাটা কারোর সমস্যা থাকলে এই জায়গাটাকে ক্লিয়ার করে নাও, কারণ তারপরের অংশটা তাহলে এগুলো মুশকিলে পড়বো। প্রশ্ন আছে মানে কারণ মনে বুঝতে সমস্যা আছে কি? বেশ। এবং যেদিকটা ক্লকওয়াইজ দেখবো কারেন্ট ফ্লো করছে, যেদিক থেকে আর কি লুপটার মধ্যে কারেন্টটা ক্লকওয়াইজ সেন্সে ফ্লো করছে, সেই দিকটায় আমার সাউথ পোলের মতো বিহেভ করবে, আর যেদিকটা অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করছে কারেন্টটা সেটা হচ্ছে সেই দিকটা নর্থ পোলের মতো বিহেভ করবে। এবং খুব মজার ব্যাপার হচ্ছে সলিনয়েড একটা স্প্রিং এর কথা যদি মনে মনে ভাবি, তাই এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে, সেই কারেন্টের জন্য সলিনয়েডটা ম্যাগনেটে পরিণত হয়েছে, ইলেকট্রোম্যাগনেটে। এবং আমি সলিনয়েডটার যদি অ্যাক্সিস বরাবর তাকাই, আমি যে ডিরেকশন যে দিক দিয়ে তাকালে সলিনয়েডের মধ্যে কারেন্টের ফ্লোটা ক্লকওয়াইজ সেন্সে দেখব, সেই এন্ডে সাউথ পোল থাকবে। আর সলিনয়েডের যে এন্ড থেকে তাকালে আমার কারেন্ট ফ্লোর ডিরেকশনটা অ্যান্টি ক্লকওয়াইজ লাগবে, সেই দিকে নর্থ পোল তৈরি হবে। তা এবং তার স্ট্রেংথ কি হবে, তার রাশিমালা তো ওই বায়োট-সাভার্টস লয়ের অ্যাপ্লিকেশনে অলরেডি করে এসেছি, অর্থাৎ এইটা হচ্ছে সেই রাশিমালাটা। এবার when x is much greater than r, অর্থাৎ x দূরত্বটা r এর থেকে অনেক বেশি, তাহলে x স্কয়ার প্লাস r স্কয়ার অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু x স্কয়ার লিখতে পারবো তখন। এবং সেই ক্ষেত্রে এইখানে ধরো x স্কয়ার আছে হোল টু দি পাওয়ার 3/2, তাহলে এই স্কয়ার আর এই বাই 2টা কেটে গেল, শুধু 3 রইল, অর্থাৎ x কিউব হলো এখানটা μ0 ir স্কয়ার বাই 2x কিউব। এইবার আমি ইচ্ছে করে এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 2 পাই দিয়ে 2 পাই দিয়ে মাল্টিপ্লাই করলাম, 2 পাই দিয়ে মাল্টিপ্লাই করলাম, এই 2টা রইল, আর এই পাইটাকে এই i এর পরে পাই আর স্কয়ার বলে লিখে দিলাম। আর 2 পাই দিয়ে মাল্টিপ্লাই করেছি মানে 2 × 2 তলায় 4 রয়েছে, 4 পাই x কিউব হয়েছে। এইবার পাই আর স্কয়ার মানে হচ্ছে লুপের এরিয়া a, তাহলে μ0 i a বাই 4 পাই x কিউব। এরকম রাখলেন কেন স্যার? না, এই যে এইভাবে লিখে রেখেছি,
মিউ জিরো বাই 4 পাই 2IA বাই এক্স কিউব। যেমন তোমার কুলম্বস ল যখন পড়েছিলে বা গাউসের থিওরেম পড়েছিলে, সেখানে একটা ফ্যাক্টর বারবার আসছিল 1/4πε0। ঠিক তেমনি ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে আমরা যে এক্সপ্রেশনগুলো পড়ব তার বেলায় μ0/4π এরকম একটা এক্সপ্রেশন বারবার আসবে। আমরা এটা একটা জেনারেল ফর্ম। এর এই μ0 ভ্যালু হচ্ছে 4π × 10⁻⁷। তাহলে এই μ0 ভ্যালুটা দেখো বসিয়ে যদি দিই 4π কেটে যাবে, শুধু 10⁻⁷ থাকবে। খুব সুন্দর একটা এক্সপ্রেশন চলে আসবে, সেই জন্য এইভাবে লেখা হয়। আর বাদ বাকি ফ্যাক্টরটা রইল 2IA, অর্থাৎ এখানে মিউ0 তো বার করে দিয়েছি, তাহলে 2IA বাই এক্স কিউব। এইবার এরিয়া হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, কারণ এটা তো ম্যাগনেটিক ফিল্ড বেরোচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড একটা ভেক্টর কোয়ান্টিটি, এরিয়াও একটা ভেক্টর কোয়ান্টিটি। এরিয়া ভেক্টর কোয়ান্টিটি কিভাবে জানলে না, গাউসের থিওরেম যখন পড়েছিলে তখনও এরিয়াকে ভেক্টর কোয়ান্টিটি হিসেবে দেখা হয়েছিল, দেখেছিলে। তাহলে এখানে আশপাশে একটু অর্কেস্ট্রা শুনতে পাবে, সেটা ধরলে চলবে না। হ্যাঁ, ঠিক আছে। তা যাই হোক, তা এই b ইকুয়াল টু μ0/4π 2πA/x3, এই 2 ইন্টু i ইন্টু a, এই i ইন্টু a অর্থাৎ কারেন্ট ইন্টু এরিয়া, এইটা একটা নতুন টার্ম তোমরা শিখছো। সেই টার্মটাকে বলা হয় ম্যাগনেটিক মোমেন্ট অফ দ্য লুপ, এবং এটাকে PM স্ট্যান্ডস ফর ম্যাগনেটিক। P দিয়ে আমরা ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট ও P দিয়ে লিখেছিলাম, এখানে M ব্যবহার করছি সাফিক্সটা ম্যাগনেটিক বলে। এই I ইন্টু A হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট, এটা হচ্ছে লুপটি চৌম্বক ভ্রামক হচ্ছে I ইন্টু A। এই টার্মটা তোমাদের কাছে নতুন ইন্ট্রোডিউস হলো, এবং সেই ক্ষেত্রে এই পিএম এর বদলে আমরা যদি ক্যাপিটাল এম, এই ক্যাপিটাল এম দিয়েও লেখা হয় অনেক সময় ম্যাগনেটিক মোমেন্টকে, তখন এই এক্সপ্রেশনটা পিএম এর জায়গায় তাহলে এম লিখব, μ0/4π 2m/x3। তাহলে কক্ষীয় ইলেকট্রনের দ্বিমেরু ভ্রামক। এবার এই যে এক্সপ্রেশনটা শিখলাম সেইটাকে কাজে লাগিয়ে আমরা কক্ষপথে একটা ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে, তাহলে কক্ষপথে ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে, ইলেকট্রন ইটসেলফ ইজ এ চার্জ, সেটা কক্ষপথে মানে ইয়ে ওই অনুকক্ষপথ তো, মানে পরমাণু তো। ইয়েস, তাহলে পরমাণুর কক্ষপথে ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে, তার মানে চার্জ ইজ মুভিং। আমি যদি কক্ষপথটাকে সার্কুলার ধরে নিই, মানে সিম্পলিফাইড ভিউ থেকে, তাহলে সার্কুলার কক্ষপথে একটা চার্জ পার্টিকেল ঘুরে বেড়াচ্ছে। তাহলে আমরা এতক্ষণ যে ক্যালকুলেশনটা করলাম, তোমার লুপ মানে কারেন্ট লুপের জন্য ম্যাগনেটিক ফিল্ডের এক্সপ্রেশন কত হবে সেটা বার করলাম। তো ব্যাপারটা হচ্ছে তাহলে তোমার ওই ইলেকট্রন যে ঘুরে বেড়াচ্ছে সেটাও তাহলে আমরা এইভাবেই ভাবতে পারি যে ইলেকট্রন তো একটা চার্জ নিজে, তাহলে সে একটা সার্কুলার পাথে ঘুরে বেড়াচ্ছে অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস। তাহলে সেই ইলেকট্রনটা ঘুরে বেড়াবার জন্য সে নিশ্চয়ই একটা ম্যাগনেটিক মোমেন্ট তৈরি করবে, এবং আমি যদি ওই ইলেকট্রনের ঘূর্ণনটা তলা থেকে দেখি, তাহলে তার একদিকটা নর্থ পোলের মতো হবে আর একদিকটা সাউথ পোলের মতো হবে। আপত্তি নেই নিশ্চয়ই এই জায়গাটা ভাবতে। তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি একটা জেডি চার্জ যুক্ত নিউক্লিয়াস বসে আছে। জেডি চার্জ কেন না, জেড হচ্ছে তার অ্যাটমিক নাম্বার। যদি অ্যাটমিক নাম্বার
4 হয় তাহলে 4e, মানে ধরো অ্যাটমিক নাম্বার 4 মানে হচ্ছে হিলিয়াম, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, তারপরে হচ্ছে বেরিলিয়াম। বেরিলিয়াম বসে আছে, বেরিলিয়াম এর ক্ষেত্রে জেড এর ভ্যালু হচ্ছে তার মানে 4, 5 হলে বোরন হয়ে যায়। আর এইখানে একটা ইলেকট্রন সে এরকম অরবিটে ঘুরে বেড়াচ্ছে। ব্যাস হয়েছে, হয়েছে, হ্যাঁ বুঝতে পেরেছি, সবাই বুঝতে পেরেছে। বুঝতে পেরেছি, সকলে বুঝতে পেরেছি। আচ্ছা, নেক্সট হচ্ছে এই ইলেকট্রনটা ভি ভেলোসিটি নিয়ে মুভ করছে, ভিটা ধরো কনস্ট্যান্ট ভেলোসিটি, এই অরবিটে মুভ করছে, এবং এই ভিটার ডিরেকশনটা কি? ট্যানজেন্ট, ট্যানজেনশিয়াল, অর্থাৎ ইলেকট্রনটা যখন এখানে থাকবে তখন এই বরাবর, এখানে থাকলে তখন এই বরাবর, এইখানে থাকলে তখন এই বরাবর, ট্যানজেনশিয়াল হবে। তাহলে আমার যে টাইম পিরিয়ডের যে ফর্মুলা, টাইম পিরিয়ড মানে অর্থাৎ এক পাক ঘুরতে যে সময় নিচ্ছে তার যে ফর্মুলা, সেটা হচ্ছে এক পাক দূরত্ব মানে কতটা দূরত্ব, 2πr দূরত্ব, আর এর বেগ হচ্ছে ভি, তার মানে দূরত্ব বাই বেগ নয়, এটা দ্রুতি বলা উচিত, স্পিড। তাহলে তোমার দূরত্ব বাই মানে ডিস্টেন্স বাই স্পিড করলে আমরা এক পাক ঘুরতে কতটা টাইম লাগে, টি, এটা বেরিয়ে যাবে, টি ইকুয়াল টু 2πr/v। এবার ইলেকট্রনের ঘূর্ণনের জন্য তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ কি? তড়িৎ প্রবাহ হচ্ছে একক সময় কতটা আধান কোনো একটা হয়েছে, একটু চুপ কর মা। হ্যাঁ বাবা, হ্যাঁ, তা তোমার এই তড়িৎ প্রবাহের সংজ্ঞা ক্লাস 10-এ কি পড়েছিলাম, যে একক সময়ে কতটা আধান প্রবাহিত হচ্ছে সেটা হচ্ছে তড়িৎ প্রবাহের সংজ্ঞা। তাহলে এখানে কতটা আধান প্রবাহিত হচ্ছে না, ই, একটা ইলেকট্রন ফ্লো করছে, কতটা সময় এক পাক ঘুরছে না এই পর্যায়কাল বা তার যা টাইম পিরিয়ড সেইটুকু সময়ের মধ্যে এক পাক ঘুরছে। তাহলে এইখানে টি এর ভ্যালুটা বসিয়ে দিলাম 2πr/v, এবং এটাকে ভিটাকে উপরে তুলে দিলাম ev/2πr। এবার কক্ষপথের ব্যাসার্ধ যদি πr² হয়, তাহলে ইলেকট্রনটার চৌম্বক ভ্রামক মিউ, এটা যেমন এম লিখেছিলাম, ইলেকট্রনের চৌম্বক ভ্রামক মিউ দিয়ে লেখা হয়, মিউ ইকুয়াল টু IA। মিউ ইকুয়াল টু IA, অর্থাৎ I হচ্ছে কারেন্ট ডিউ টু ফ্লো অফ ইলেকট্রন, আর A হচ্ছে এর এরিয়া। তাহলে I এর ভ্যালু তো এখানে বার করে রেখেছি ev/2πr, বসিয়ে দিলাম, আর এর এরিয়া কত না πr², তাহলে I × πr², তাহলে ev/2πr × πr², তাহলে পাই কাটলো, আর এখানে r² একটা কাটলো, উপরে রইল EVR/2। এই মিউ ইকুয়াল টু EVR/2, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট অফ ইলেকট্রন। তাহলে দেখো প্রতিটি পরমাণু সে যে পদার্থই হোক না কেন, সেই পদার্থের মধ্যেই তো পরমাণু ছাড়া তো পদার্থ তৈরি হয়নি, সমস্ত ধরনের পরমাণুর, সমস্ত ধরনের পদার্থের মধ্যে পরমাণু আছে, অ্যাটম আছে, এবং সেই অ্যাটমের মধ্যে ইলেকট্রন কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে। তাহলে কক্ষপথে ইলেকট্রন ঘুরে বেড়ালেই তার একটা ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট তৈরি হচ্ছে, এবং তার একটা ইলেকট্রন ঘুরে বেড়ানোর জন্য তার ডাইপোল মোমেন্ট হচ্ছে EVR/2, যেখানে আরটা হচ্ছে ওই ইলেকট্রনের ঘূর্ণন ব্যাসার্ধ, অরবিটিং রেডিয়াস, ভিটা হচ্ছে ভেলোসিটি, আর ই তার চার্জ। তাহলে পৃথিবীতে এমন কোনো সাবস্টেন্স পাওয়া সম্ভব কি যার মধ্যে ইলেকট্রন নেই বা যার মধ্যে কোনো অ্যাটম নেই? সম্ভব নয়। তাহলে কেন একটু আগে বললাম যে
প্রতিটি পদার্থেরই চৌম্বক ধর্ম আছে, হ্যাঁ, কিন্তু আমরা কোনোটায় প্রকাশটা বুঝতে পারি, কোনোটায় পারি না। সেটা তার পরের একটি তোমাদের বিষয় আছে, এই ক্লাস 12-এই আছে, ম্যাগনেটিক প্রপার্টিজ অফ মেটেরিয়ালস। সেইটা যখন আলোচনা করব তখন ব্যাপারটা আস্তে আস্তে ক্লিয়ার হবে, কেন আমরা এরকম একটা ভাগে ভাগ করতে পেরেছিলাম, যে কিছু ম্যাগনেট, কিছু ম্যাগনেটিক সাবস্টেন্স, কিছু নন ম্যাগনেটিক সাবস্টেন্স, এরকম ভাগে কেন ভাগ করতে পেরেছিলাম। তাহলে এইবার এই মিউ যেটা আমরা একটা এম দিয়ে উপর নিচ গুণ করলাম, E/2 যেমন আছে রইল, তলে একটা এম মানে হচ্ছে ইলেকট্রনের মাস, আর উপর একটা এম দিয়ে গুণ করলাম MVR। দেখো বোরস থিওরি থেকে MVR সমান L, অ্যাঙ্গুলার মোমেন্টাম, এই যে এটা অলরেডি জানা ছিল। তাহলে সোজা কথা EL/2m। তাহলে আমার মিউ এর এক্সপ্রেশন আর একটা পেলাম, EL/2m। অ্যাঙ্গুলার মোমেন্টামটা অনেক বেশি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি বলে আমরা EL/2m লিখি। এবার বোরের তত্ত্ব অনুযায়ী L = NH/2 পাই, এটা অলরেডি জানা জিনিস। তাহলে L এর ভ্যালুটা বসিয়ে দিলাম, E/2m × NH/2 পাই। তাহলে এখান থেকে NEH/2 × 2 হচ্ছে 4πm। এনটা কি ছিল? এনটা ছিল প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। তাহলে যখন n = 1 তখন মিউ = মিউ মিনিমাম। হচ্ছে কম তো সম্ভব নয়, n = 0 হলে তো এই ফ্যাক্টরটা ভ্যানিশ করে যায়। তাহলে n এর মিনিমাম ভ্যালু, পসিবল ভ্যালু কত? n = 1। তার জন্য মিউ মিনিমাম অর্থাৎ মিনিমাম ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট পাবো, সেটার ভ্যালুটা কত হবে? তাহলে EH/4πm, এবং এটার ভ্যালুগুলো ইলেকট্রনিক চার্জ, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট আর ইলেকট্রনের মাস, এই ভ্যালুগুলো বসিয়ে দেখ, ইলেকট্রনের মাস, ইলেকট্রনের রেস্ট মাস, সেটা কনস্ট্যান্ট টার্ম, H প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, সেটাও কনস্ট্যান্ট টার্ম, ইলেকট্রনিক চার্জ, সেটাও কনস্ট্যান্ট টার্ম, অর্থাৎ এই গোটাটাই হচ্ছে একটা কনস্ট্যান্ট টার্ম। সেটার ভ্যালুটা হিসেব করে দেখা যায় 9.27 × 10⁻24 অ্যাম্পিয়ার মিটার স্কয়ার। এবং এই মিউ মিনিমামটাকে নাম দেওয়া হয়েছে বোর ম্যাগনেটন। কেন দেয়া, মানে এরকম একটা উদ্ভট নাম দেওয়ার কারণ কি না, ইউনিট অফ ইলেকট্রিক চার্জ, অর্থাৎ আমরা এখনো পর্যন্ত আমাদের জ্ঞান অনুযায়ী সবচেয়ে ছোট ইলেকট্রিক চার্জ যেটা পেয়েছি সেটা কি না, ইলেকট্রনিক চার্জ। ইলেকট্রন বা প্রোটনের চার্জ সেম, যাই হোক ইলেকট্রনটা যেহেতু আগে আবিষ্কার হয়েছে, তার মানে সম্মানটা ইলেকট্রনই পায়। সবচেয়ে ছোট চার্জ আমাদের বিশ্বব্রহ্মাণ্ডে আমাদের জ্ঞানের মধ্যে সেটা হচ্ছে ইলেকট্রনিক চার্জ, তার চেয়ে ছোট চার্জ হয় না। তেমনি এই বোর ম্যাগনেটন হচ্ছে পৃথিবীর বা এই বিশ্বব্রহ্মাণ্ডের সবচেয়ে ক্ষুদ্রতম চুম্বক, যার চেয়ে ছোট ম্যাগনেট মানে পাওয়া সম্ভব নয়, যেখানে n = 1 বসিয়ে আর কি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালুটা বসিয়ে আমরা পেয়েছি। এবং বুঝতে পারছো এইটা আসলে একটা ইলেকট্রন তার নিউক্লিয়াসের চারধারে ঘোরবার জন্য উৎপন্ন হয়েছে এই ম্যাগনেটের, এবং এই ম্যাগনেটটার এই যে ম্যাগনেটিক মুভমেন্ট পাওয়া গেছে, মানে এটা একটা ম্যাগনেট, এবং তার একটা পাশ থেকে দেখলে আমরা সাউথ পোল অনুভব করব, আর একটা পাশ থেকে দেখলে নর্থ পোল অনুভব করব। ওই ইলেকট্রনের সঙ্গে মিলিয়ে এটা নাম দেওয়া হয়েছে ম্যাগনেটন, অর্থাৎ দিস ইজ দ্য স্মলেস্ট পসিবল ম্যাগনেটিক এলিমেন্ট, যেটা দিয়ে একটা মেটেরিয়াল তৈরি বা একটা বড় ম্যাগনেটের যে ম্যাগনেটিজম প্রপার্টি, সেইটা কিন্তু এই মিউ এর ভ্যালুরই মাল্টিপল টাইমস হবে। অর্থাৎ এমন কোনো ম্যাগনেটের ম্যাগনেটিক স্ট্রেংথ পাওয়া সম্ভব নয়, বা ম্যাগনেটিক মোমেন্ট, একটা বড় সড়ো ম্যাগনেটের এমন ম্যাগনেটিক মোমেন্ট পাওয়া সম্ভব নয় যেটা কিনা এর মাল্টিপল হবে না, এর গুণিতক, এর পূর্ণ সংখ্যার গুণিতক হবে না। কারণ যাই তুমি যে মেটেরিয়ালই নাও না কেন,
অর্থাৎ তার মধ্যে এই মিউ মিনিমাম এর সংখ্যা যত বেশি হবে, ধরো 1 লক্ষ, 5 লক্ষ, 20 লক্ষ, 20 কোটি, 25 কোটি বা অ্যাভোগাড্রো সংখ্যক হবে, তাহলে সেই সংখ্যাটা দিয়ে এই ফ্যাক্টরটাকে যখন গুণ করব, আমরা ম্যাগনেট মানে ওই বড় সাবস্টেন্সটার বা বড় বডিটার ম্যাগনেটিক মোমেন্ট পেয়ে যাব। তাহলে দিস ইজ দ্য মানে স্মলেস্ট magnetic moment of the smallest magnet মানে actually available। বুঝতে পারা গেল?